ফিজিওলজিক্যাল চেঞ্জ। পেরিকার্ডিয়াম সম্পর্কে আমরা একটু আলোচনা করি। পেরিকার্ডিয়ামটা আমরা জানি যে এটা দুটো লেয়ার আছে, একটা প্যারাইটাল লেয়ার আর একটা হচ্ছে ভিসেরাল লেয়ার, যেটা এপিকার্ডিয়ামের সঙ্গে অ্যাটাচ থাকে, এবং দুটোর মাঝখানে কিছু একটা স্পেস আছে, যে স্পেসে নর্মালি 5 to 10 মিলিমিটার ফ্লুইড নর্মালি থাকে, এবং এটা আমরা ইকোতে ডিটেক্ট করতে পারি। আমরা কিন্তু অনেক সময় বলি যে মিনিমাল অ্যামাউন্ট অফ পেরিকার্ডিয়াল ইফিউশন অনেক রিপোর্টে দেখা যায়, সেই মিনিমাল অ্যামাউন্টটা হচ্ছে এই 5 to 10 ml যখন ডিটেক্টেড হয় সেটাকে আমরা বলি মিনিমাল অ্যামাউন্ট। আর যদি আমরা ক্লাসিফাই করি যে মাইল্ড, মডারেট এবং সিভিয়ার, মাইল্ড, মডারেট বা লার্জ, এইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। মাইল্ড আমরা কখন বলি, যখন এটা 5 ml এর বেশি, আমরা এর মোডে গিয়ে যদি এটা 5 মিলিমিটারের বেশি হয় এটাকে বলি মাইল্ড। 5 to 20 মিলিমিটার হয় তাহলে বলি মডারেট, এবং 20 মিলিমিটারের বেশি হলে আমরা বলি এটা হিউজ ইফিউশন বা লার্জ ইফিউশন। এটার কাজ কি? পেরিকার্ডিয়াম প্রথম কাজ হচ্ছে এটা অন্যান্য যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার থেকে হার্টকে আইসোলেট করে রাখে। এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, যাতে ইনফেকশন প্রিভেন্টেড হয় এবং সারাউন্ডিং স্ট্রাকচারের সাথে ফ্রিকশন যাতে না হয় সেটা করে। এবং আর একটা হচ্ছে যে এই পেরিকার্ডিয়ামের একটা রোল আছে, যে বিভিন্ন হার্টের চেম্বারে যে প্রেশার ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনটার যে ইন্টারাকশন সেটা যদি ঠিক থাকে সেটা একটা রোল আছে। এখানে কি হয় যে এইখানে পেরিকার্ডিয়ামটা আসলে থিক হয়, ক্যালসিফাইড হয় এবং ফিউজড হয়ে যায় দুটো লেয়ার। ফিউজ হয়ে যাওয়ার কারণে যেটা হয়, এটা একটা রিজিড বক্সের মতো কাজ করে। আমরা যদি বলি যে একটা ওই যে আগে টিনের ডিব্বা ছিল, এরকম যে একটা রিজিড বক্স হয়ে গেল, যে তুমি ওখানে যত জিনিসই দাও না কেন সে আর নিবে না, বিষয়টা এরকম। Abnormal pericardium surrounding the heart acts like a rigid box. Early diastolic filling is rapid with an abrupt cessation of ventricular filling as diastolic pressure rises when the box is full. এটা হচ্ছে মোদ্দা কথা। অর্থাৎ আমি আর্লি ডায়াস্টলে খুব র্যাপিড একটা ফিলিং হবে, কিন্তু সাডেনলি ভেন্ট্রিকুলার সেটাকে রেজিস্ট করবে যে আমি নিতে পারছি না, আমি তো রিজিড। তো প্রেশার টেস্টিং এ আমরা যেটা দেখি যে ব্রিফ র্যাপিড ফল অফ ভেন্ট্রিকুলার প্রেশার ইন আর্লি ডায়াস্টল ফলোড বাই এ হাই মিড ডায়াস্টলিক প্রেশার। আমরা যে ডিপ এবং প্ল্যাটু বলি, এখানে ওয়েভগুলো একটু পরে দেখাবো, যে এখানে ডিসেন্টটা ভেন্ট্রিকুলার ডিসেন্ট বা ওয়াই ডিসেন্ট, যেটা ওয়াই ডিসেন্টটা খুব ডিপ হয় এবং প্রেশার যেহেতু বেশি থাকে মিড ডায়াস্টলে, সে এটাকে রেজিস্ট করে এটা প্ল্যাটু স্টেট হয়, যেটাকে আমরা ডিপ প্ল্যাটু বলি, বা অনেক সময় এটা দেখতে স্কয়ার রুট সাইন যেমন সেরকম একটা ফিগার আমাদেরকে দিবে। The rapid fall in RA pressure with onset of ventricular filling, এই যেটা only modest elevation of RV and pulmonary artery systolic pressure, এই হচ্ছে কিছু ক্রাইটেরিয়া, যেখানে খুব উল্লেখযোগ্য পরিমাণ এলিভেশন হবে না, অর্থাৎ পিএসপি যেটা খুব বেশি বাড়বে না, and RV systolic pressure plateau that is 1/3 or more of systolic pressure. এখানে বলা হচ্ছে আরবি ডায়াস্টোলিক প্রেশার যেটা, এটা বেশি থাকবে এবং সেটা 1/3 of systolic pressure and equalization of diastolic pressure in the RV and LV even after volume loading. আমরা অনেক সময় যে কার্ডিয়াক ক্যাপ যখন করি ভলিউম চ্যালেঞ্জ করি, এই ভলিউম চ্যালেঞ্জ করে দেখা যাবে যে এলভি এবং আরভি প্রেশার মোটামুটি সমান হয়ে গেছে, খুব বেশি ডিফারেন্স থাকে না, লেস দ্যান 5 মিলিমিটার মার্কারি ডিফারেন্স থাকে। স্লাইড হচ্ছে না, টেস্টিংটা দেখানোর চেষ্টা করেছি। যেখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে যে লেফট ভেন্ট্রিকুলার প্রেশার টেস্টিং,
এটা রাইট অ্যাট্রিয়াল প্রেশার টেস্টিং। তো রাইট অ্যাট্রিয়ামে যে ফিগারটা দেওয়া আছে আমরা জুগুলার ভেনাস ওয়েবে যেটা পাই, এ ওয়েব, এক্স ডিসেক্ট, ওয়াই ভি অর্থাৎ ওয়াই ডিসেক্ট, ভি এবং ওয়াই ডিসেক্ট। এবং এখানে দেখো যে ভেন্ট্রিকুলার ফিলিংটা যখন হচ্ছে অর্থাৎ ওয়াই ডিসেন্ট যখন হচ্ছে, ওয়াই ডিসেন্ট যখন হচ্ছে খুব ডিপ, এরপরেই একটা প্ল্যাটো স্টেটে চলে গেল। এবং তুমি দেখো যে এটা একদম স্কোয়ার মতো দেখতে। আচ্ছা, বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করো। আগের ফিগারটা ছিল আর এইটা হচ্ছে কার্ডিয়াক টেম্পোরারি, এরকম একটা ফিগার পাওয়া যাবে, একই জিনিস। আমরা কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস যেমন পেলাম, তো রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথির কিছু বেসিক প্রিন্সিপাল আছে। একটা হচ্ছে characterized by heart failure with preserved ejection fraction and predominant diastolic dysfunction due to a stiff and thickened pericardium. এটা শুধু thickened pericardium না, মাইকার্ডিয়াম হবে, যেগুলো পরে ঠিক করে দিব। স্টিফ মাইকার্ডিয়াম। হার্ট ফেলিয়ার, যেটা আমরা আগে বলেছি, is due to inability to maintain a normal cardiac output or maintenance of a normal cardiac output only with an elevated LV diastolic pressure. So it presents with features of low cardiac output and also features of right heart failure. The features of, যদিও আমরা এগুলো দিয়েছি পরের স্লাইডে, লো কার্ডিয়াক আউটপুটের ফিচার্সটা কি হবে? ফ্যাটিক হতে পারে, উইকনেস হতে পারে, নন স্পেসিফিক ফিচার্স। এবং রাইট হার্ট ফেলিয়ার ফিচার্সটা আমরা পাই যেমন অ্যাসাইটিস, ইডিমা, এগুলো পাই। এর সাথে ডিসনিয়া থাকতে পারে। এগুলোই হচ্ছে মূলত ক্লিনিক্যাল ফিচার্স। দুই ক্ষেত্রে কিন্তু এই ফিচার্স অফ লো কার্ডিয়াক আউটপুট এবং রাইট হার্ট ফেলিয়ার ফিচার্স নিয়ে প্রেজেন্ট করতে পারে। As the disease progresses, an individual patient progresses from an anatomic and hemodynamic pattern consistent with restrictive cardiomyopathy to a pattern showing some features of dilated cardiomyopathy. অর্থাৎ এই restrictive cardiomyopathy আর্লি থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রোগ্রেস করতে পারে সিভিয়ার পর্যায়ে। তো একটা পর্যায়ে দেখা যায় যে এর যে ফিচার্স এবং ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির ফিচার্স অ্যানাটমিক এবং হিমোডাইনামিক্যালি মোটামুটি একই রকম হয়। পার্থক্য হচ্ছে ওই ক্ষেত্রে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে আমরা মায়োকার্ডিয়াল এন্ডোকার্ডিয়াল থিকনেস, যেটা এই মায়োকার্ডিয়াল থিকনেসটা আমরা বেশি পাবো, অর্থাৎ থিক পাবো, আমরা যেটা হাইপারট্রফি বলি। অনেকগুলো কজ আছে, তার মধ্যে যেটা সবচেয়ে বেশি আমরা দেখি যে প্রাইমারি কজ, এর পাশাপাশি অ্যামাইলোইডোসিস, সার্কোইডোসিস, হিমোক্রোমাটোসিস, এইগুলো আসলে মেজর কজ এই রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, যেটা আমরা মোটামুটি ভাবে ইকোতে আইডেন্টিফাই করতে পারি। যা যা হতে পারে প্রেজেন্ট এই কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস যেটা হয়, এই প্রেজেন্টেশনটা অ্যাকিউট হতে পারে, সাব অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। সাব অ্যাকিউট আমরা কখন বলবো? যখন এটা উইকস বা মান্থস ধরে হবে। ক্রনিকটা হলো সেভারাল মান্থস ধরে প্রেজেন্ট করবে। অ্যাকিউট অ্যাকিউটি উইদিন ডেজ অর উইকস এর মধ্যে হবে। এখানে ফিচার্স অফ রাইট হার্ট ফেলিয়ার থাকবে, ডিসনিয়া থাকবে, ফ্যাটিক থাকবে, যেটা আমরা আগে বলেছিলাম অ্যাসাইটিস, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট থাকবে, যেটা ইনক্রিজড অ্যাবডোমিনাল গার্ড, অর্থাৎ অ্যাবডোমেনটা মনে হবে যে অনেক বেশি বেড়ে গেছে, ওয়েট গেইন হবে। অ্যাডভান্সড স্টেজে গিয়ে লিভার এবং রেনাল ডিসফাংশন হতে পারে এবং সেক্ষেত্রে ওয়েস্টিং হতে পারে, নসিয়া হতে পারে। অন্যদিকে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে মোটামুটি একই ধরনের ফিচার। এখানে আর্লি প্রেজেন্টেশনটা আনইউজুয়াল, পেশেন্ট যখন আসে তখন অনেক দেরি করে আসে। এখানে শর্টনেস অফ ব্রেথ, অর্থাৎ আমরা ফ্র্যাঙ্ক শ্বাসকষ্ট যে বলি, এটা নিয়ে মূলত বেশি আসে। এর বাইরেও রাইট হার্ট ফেলিয়ার সিম্পটমগুলো থাকতে পারে, ডিসনিয়া, ফ্যাটিক, ইডিমা, এগুলো থাকবে।
এখানে যেটা দেখা যাবে যে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিসে সেন্ট্রাল ভেনাস প্রেশার যেটা এটা বেড়ে যাবে, অর্থাৎ সিস্টেমিক ভেনাস প্রেশার এইটা বাড়বে। রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে সেন্ট্রাল ভেনাস প্রেশার এবং পালমোনারি ভেনাস প্রেশার, সিস্টেমিক এবং পালমোনারি দুটোই বাড়বে। এখানে আমরা দেখব যে একটা প্রমিনেন্ট ওয়াই, এটাই হচ্ছে প্রধান কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিসে, অথবা কখনো কখনো এক্স ডিসেন্ট এবং ওয়াই ডিসেন্ট দুটোই প্রমিনেন্ট হতে পারে। রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে আমরা জেভিভিটা প্রমিনেন্ট হবে এবং এক্স ডিসেন্ট ওয়াই ডিসেন্ট দুটোই প্রমিনেন্ট হবে। কনস্ট্রিক্টিভে জুগুলার ভেনাস প্রেশার যেটা আমরা নর্মালি যেটা হয় যখন ইন্সপিরেশন হয়, ইন্সপিরেশনে কিন্তু প্রেশারটা ফল করে, অর্থাৎ ভেনাস রিটার্নটা বাড়ে। তো এখন এখানে যেহেতু অলরেডি রাইট অ্যাট্রিয়াল প্রেশার এলিভেটেড, সো এখানে প্রেশার ফল করার সুযোগ নেই, বরং উল্টাটাও হয়, ইন্সপিরেটরি ইনক্রিজও হতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে আলটিমেটলি ফেল করে ডিক্রিজ করতে, আর আরসিএম যেটা সেখানে আলটিমেটলি দেখা যাবে যে ইনক্রিজ করতে পারে, আবার নাও পারে। তো এইটাকে আমরা বলি যে যখন সেটা ফেল করে তাকে বলি আমরা কুসমাল সাইন। যখন ইন্সপিরেটরি রাইজ হয় না, ইন্সপিরেটরি ডিক্রিজ, কি বলে এটাকে, যে ইন্সপিরেশন কমে যায়, এটা যখন হয় না, অর্থাৎ বেড়ে যায় অথবা ফেল করে টু ডিক্রিজ, এটাকে আমরা বলি কুসমাল সাইন। এই কুসমাল সাইন থাকলেই যে এটা একটা প্যাথোলজি ক্রাইটেরিয়া হবে সেটা না, কিন্তু এটা পাওয়া যায় এবং দুই ক্ষেত্রেই পাওয়া যায়। পালসাস প্যারাডক্সাস যেটা, এইটা তোমরা জানো, তাও একটু বলি যে আমরা তো জানি যে ইন্সপিরেশনের সময় 10 মিলিমিটার অফ মার্কারি ব্লাড প্রেশার পর্যন্ত কমতে পারে। যদি ডিউরিং ইন্সপিরেশন ব্লাড প্রেশার 10 মিলিমিটার মার্কারির বেশি কমে যায়, তখন আমরা বলি পালসাস প্যারাডক্সাস। কিন্তু আসলে প্যারাডক্সটা কোথায়? একটা হলো, প্যারাডক্সটা হচ্ছে যদি আমরা সিপি দেখি, কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস, প্যারাডক্সটা হলো যে তুমি যখন পালস ফিল করবা, রেডিয়াল পালস, একই সঙ্গে তুমি যখন অস্কালটেট করবা, ডিউরিং ইন্সপিরেশন অস্কালটেশনে তুমি প্রত্যেকটা সাউন্ড শুনছো, কিন্তু রেডিয়াল পালসে তুমি ডিউরিং ইন্সপিরেশন পালস ফিল করবা না। এটাই হচ্ছে প্যারাডক্স। এখন এইটা মাপার জন্য যে খুব কঠিন ভাবে সহজভাবে বইতে লেখা, কিন্তু মাপা আসলে কঠিন। যে আমরা প্রথমে যেটা করি যে ব্লাড প্রেশার আমরা যখন নেই, আমরা তো একটা লেভেলে, অর্থাৎ যে সময় রেডিয়াল পালস পাওয়া যাবে না, ওই লেভেলের থেকে আরো 20 মিলিমিটার উপরে আমরা ফিক্স করি, তারপরে আস্তে আস্তে আমরা নামি। এই যে নামাটা, ডিফ্লেশনটা খুব স্লো হবে। স্লো হয়ে দেখবো যে প্রথম দিকে যে পালসটা পাবা, দ্যাট ইজ এক্সপিরেটরি পালস। যেহেতু তুমি এই কন্ডিশনে ইন্সপিরেশনে একটা ঘাটতি থাকবে, সো প্রথম যে বিটটা তুমি শুনবা, অস্কালটেট করবা ব্লাড প্রেশারের সময়, কর্কপ সাউন্ড যেটা ফার্স্ট সাউন্ডটা, সেইটা হলো এক্সপ্রেশন সাউন্ড। এরপর দেখবে যে কিছুক্ষণ এই সাউন্ডটা রেগুলার থাকবে না, মাঝে মধ্যে একটু টিক করবে। এরপর একটা সময় রেগুলার প্রত্যেকটা বিটেই তুমি সাউন্ড পাবা। এই যে প্রথম যে সাউন্ড এবং প্রত্যেকটা বিটে যখন সাউন্ড পাবা, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই হচ্ছে পালসাস প্যারাডক্সাস, যদি এটা মোর দ্যান 10 মিলিমিটার মার্কারি হয় ব্লাড প্রেশার রেকর্ডিং। পেরিকার্ডিয়াল নক, এটা জানো যে এটা একমাত্র কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিসের জন্য স্পেসিফিক। পেরিকার্ডিয়াল নকটা হচ্ছে এইটা S2 পরে পাওয়া যাবে, অর্থাৎ ডায়াস্টোল। র্যাপিড ডায়াস্টোল যখন হয়, আর্লি ডায়াস্টোল তো র্যাপিড, এবং তারপর সাডেন বা অ্যাব্রাপ্ট যে রেজিস্ট্যান্সটা হয় ফ্রম দ্য ভেন্ট্রিকল, সেই সময় একটা থার্ড হার্ট সাউন্ডের মতো, অনেকে এটাকে থার্ড হার্ট সাউন্ডও বলতে চায়, তো এরকম একটা সাউন্ড পাওয়া যাবে, সেটাকে আমরা বলি পেরিকার্ডিয়াল নক, অর্থাৎ সে নক করলো পেরিকার্ডিয়ামের উপরে। এখানে হেপাটোস্প্লেনোমেগালি অ্যাসাইটিস থাকবে, বাকি তো ওই লো কার্ডিয়াক আউটপুট, প্লুরাল এফিউশন থাকতে পারে, তবে রেলস ইউজুয়ালি থাকবে না, কারণ এখানে লেফট হার্ট ফিচার্স ইউজুয়ালি থাকে না। উল্টা দিকে আমরা দেখি যে ওখানে কুসমাল সাইন থাকতে পারে, পালসাস প্যারাডক্সাস আনইউজুয়াল থাকার কথা না। এইখানে একটা S4 বা S3 থাকার সম্ভাবনা বেশি, এবং সিস্টোলিক মারমার
থাকতে পারে যদি আমরা সেখানে দেখি যেহেতু অ্যাট্রিয়াল ডাইলেটেশন হয়, সো অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভে রিগার্জিটেড মারমার থাকতে পারে, সো আমরা সিস্টোলিক মারমার পেতে পারি। এখানে হেপাটোমেগালি থাকবে, অ্যাসাইটিস থাকবে, এবং বেশি ডিকম্পেনসেটেড স্টেট যদি হয় তাহলে সেটা আমরা পাবো। এইটা হলো যে যদি আমরা বলি যে কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস থেকে পেশেন্ট আসছে, তার একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকবে। এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? রেস্ট্রিক্টিভ কার্ডিওমায়োপ্যাথি, পালমোনারি এবং পালমোনারি ডিজিজ, ট্রাইকাসপিড স্টেনোসিস এবং রিগার্জিটেশন, সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন, হেপাটিক ডিজিজ এবং অন্যান্য হার্ট ফেলিয়ার কজ যেটা আছে সেগুলো আছে। ব্লাডটা কিভাবে বললো? দুটোকে পার্থক্য করার জন্য অনেকগুলো মডালিটিস আমাদের সামনে আছে। তার মধ্যে আমরা যেটা অহরহ করি, ইসিজি করি, এক্সরে করি, ইকো করি, এই তিনটা হচ্ছে প্রধান। এরপরে হচ্ছে আমরা সন্দেহ যখন ঘনীভূত হয় তখন আমরা সিটি করি বা সিএমআর করি, এবং আরো স্পেসিফিক করার জন্য আমরা কার্ডিয়াক ক্যাথ করি। যদিও এই পেশেন্টগুলো এখন কার্ডিয়াক ক্যাথ খুব বেশি করা হয় না বিভিন্ন কারণে। ইসিজিতে আমরা যে ফিচার্সগুলো পাবো, সিপির ক্ষেত্রে আমরা নন স্পেসিফিক ফিচার্স পাবো, লো কিউএস ভোল্টেজ পাবো, এবং এখানে যেহেতু বাই অ্যাক্টিভ এনলার্জমেন্ট যদিও হয়, যখন এটা খুব এর তুলনায় কম, আরসিএম এর তুলনায় এটা কম, এবং এখানে এল এনলার্জমেন্ট যখন থাকবে তখন একটা প্রি মাইট্রাল আমরা পেতে পারি, অ্যাক্টিভ ফিব্রিলেশন পেতে পারি, অ্যাক্টিভ ফ্ল্যাটার পেতে পারি। উল্টা দিকে ওখানে আমরা কিউআরএস ভোল্টেজ যেটা বা প্রি ভোল্টেজ যেটা এটা বেশি পাবো, লো ভোল্টেজ পাবো না আরসিএম। তো এখানেও অ্যাট্রিয়া বা ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া থাকবে, তবে এখানে বেশি আমরা যেটা পেতে পারি কন্ডাকশন ডিস্টারবেন্স এটা পেতে পারি, বিকজ এখানে যে কারণগুলো আছে অ্যামাইলয়েড, হিমোক্রোমাটোসিস, হাইপারইউসিনফিলিস সিনড্রোম, এইগুলোতে সাধারণত যেটা হয় সার্কোইডোসিস, কন্ডাকশন ডিস্টারবেন্সটা বেশি হয়, এবং এলভিএইচ এর ফিচার্স আমরা পাবো। চেস্ট এক্সরেতে আমরা কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিসে যেটা সাইজ ইউজুয়ালি বাড়ে না, নর্মাল থাকে কার্ডিয়াক সিনোটি যেটা, এর সাথে আমরা পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন পাবো, এবং এটা মোটামুটি 25% ক্ষেত্রে পাওয়া যায়, সব ক্ষেত্রে হলে পাওয়া যায় না। এবং সেটা আমরা বেশি ভালো বুঝি যদি আমরা ল্যাটারাল চেস্ট এক্সরে করি, ল্যাটারাল ভিউতে, তাহলে আমরা এই পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশনটা খুব ভালোভাবে বুঝতে পারি। ঠিক উল্টা দিকে আরসিএম এ পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন আমরা পাবোই না, এবং এখানে ভেন্ট্রিকলটা আসলে নরমাল সাইজ থাকবে, অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট থাকে, সেই ক্ষেত্রে কার্ডিয়াক এনলার্জমেন্ট, কার্ডিয়াক সিনোপি আমরা একটু বড় পাবো। এবং এখানে আরেকটা পাবো এক্সরেতে যে পালমোনারি ভেনাস কনজেশনের একটা ফিচার্স পাবো, এবং পেরিকার্ডিয়াল থিকেনিং কিন্তু এই ক্ষেত্রে আমরা পাবো না যদি সেটা দুটো একসঙ্গে কোইনসাইড না করে, কোএক্সিস্ট না করে, কখনো কখনো করতে পারে। এবং এই দুটোর কন্ডিশনের কিছু কমন কন্ডিশন আছে। একটা হচ্ছে যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ফিলিং, যেটা আমরা এখানে একটা বুঝিয়েছি যে ট্রান্সমাইটেড ফিলিং, এটা রেস্ট্রিক্টেড থাকবে, সিস্টোলিক ফাংশনটা নর্মাল অর নিয়ার নর্মাল থাকবে, ইনফিরিয়র ভেনা ক্যাভা এইটা ডাইলেটেড এবং আনরিয়েক্টিভ থাকবে, এবং বাই অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট থাকবে। এটা একটা সামারি, এই দুটোর মধ্যে আমরা কমনলি কি পেতে পারি। কিছু ফিচার্স এখানে আমরা দেখছি যে আরসিএম এ নন ডাইলেটেড থিক অল্ড এলভি, নর্মাল সিস্টোলিক ফাংশন, অ্যাবনর্মাল ডায়াস্টোলিক ফাংশন, আরভি ফ্রি অল যেটা এটা এখানে থিকেন থাকবে, যেহেতু এটা কার্ডিওমায়োপ্যাথি এবং এখানে কার্ডিয়াক মাসও বেড়ে যায়, সো আরভি ফ্রি অলটা ঠিক থাকবে। বাই অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট একই কথা, বাই অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট থাকবে। এখানে পালমোনারি হাইপারটেনশন যেটা ডেভেলপ করবে সেটা ইউজুয়ালি মডারেট টু সিভিয়ার থাকে, এবং আর এ প্রেশারটা বেশি, যেটা আমরা ডাইলেটেড আইভিস দিয়ে বুঝি। উল্টা দিকে এই সেম ফিচার্সগুলো কিছু কিছু পরিবর্তন, যে আরভি ফ্রি অল থিকেনিং থাকবে না, ওখানে পালমোনারি হাইপারটেনশন থাকবে না, বা থাকলেও খুব মাইল্ড। এই দুটো হচ্ছে মোটামুটি ডিফারেন্স, বাকি সব
মোটামুটি একই। ডিসফাংশন এবং ইন্টারপ্রিটেশনটা একটু কমপ্লিকেটেড, কারণ এখানে বেশ কিছু কনফাউন্ডিং ফ্যাক্টরস আছে যেটা এলপি ডায়াস্ট্রোফিক ফিলিংকে এফেক্ট করে। আর একটা হচ্ছে যে সময়গত যে পরিবর্তন, টেম্পোরাল চেঞ্জ, যেটা ডায়াস্ট্রোফিক ফিলিং এর ডিজিজ যেহেতু প্রোগ্রেস হয়, কখনো মাইল্ড থাকে কখনো মডারেট থাকে, সো এই যে সময়গত পরিবর্তনে কিছু কিছু ইন্টারপ্রিটেশন আমাদের জন্য খুব ঝামেলা হয়ে যায়, যে আমরা যেটা চাই সেটা পাই না। একটা হচ্ছে যে এই কনফাউন্ডিং ফ্যাক্টরস গুলো কি কি, যেমন ধরো রেসপিরেশন, হার্ট রেট, পিয়ার ইন্টারভ্যাল, এজ, প্রিলোড, এলএ সাইজ, এলএ প্রেশার, এলএ কমপ্লায়েন্স, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন কেমন, এই সবকিছু মিলে বা কার্ডিয়াক রিদমটা কেমন, এই সবকিছু মিলে হচ্ছে এই ফ্যাক্টরস গুলো তৈরি করে, যেটার উপর নির্ভর করে আমাদের কি আমরা পাবো কি পাবো না। আমরা মেইন টুলস হচ্ছে আমাদের, আমরা অভ্যস্ত যেটাকে ইকোকার্ডিওগ্রাফি। এই ইকোকার্ডিওগ্রাফিতে আমরা যেটা পাবো, সিপিতে আমরা পেরিকার্ডিয়াম থিক পাবো। এই থিক মানে হচ্ছে এখানে 4 মিলিমিটারের বেশি। নর্মাল পেরিকার্ডিয়াম যেটা, তার যে উইথ সেটা হচ্ছে 2 মিলিমিটার। এবং পেরিকার্ডিয়াম যদি আমাদের দেখতে হয় ইকোতে, তাহলে গেইন একদম 0 করে ফেলতে হবে। গেইন 0 করে ফেললে এটা মনে রাখতে হবে যে পেরিকার্ডিয়াম হচ্ছে সবচেয়ে ব্রাইটেস্ট এরিয়া অফ দ্য হার্ট। যখন গেইন 0 করে ফেলবো, কালো হয়ে যাবে, কালোর মধ্যে দেখবা সুতার মতো একটা জিনিস ভাসছে হার্টে, ওটাই হচ্ছে পেরিকার্ডিয়াম। এবং ওইটার যে থিকনেস, এই থিকনেসটা নর্মালি 2 মিলিমিটার বা তার কম। এটা যখন 2 মিলিমিটারের বেশি হবে তখন এটা থিক। তবে এই ক্ষেত্রে আমরা এই পেরিকার্ডিয়ামটা 4 মিলিমিটারের বেশি পাবো, এবং এটা সবসময় পাওয়া যাবে তাও না, পাওয়ার সম্ভাবনা বেশি। এলভি অল থিকনেস যেটা নর্মাল থাকবে, যেটা আমরা আগে আলোচনা করছি, ঠিক সেম সিস্টেম ফাংশন নর্মাল থাকবে। এখানে যেহেতু বাই অ্যাক্টিভ এনলার্জমেন্ট খুব কম হয়, সো এল এনলার্জমেন্ট একটা ইফেক্ট তো আছেই। রাইট সাইড ইনভলভমেন্ট যখন বেশি হয়, তার লেফট সাইডের যে ইফেক্ট, সেই ইফেক্টের কারণে একটা পসিবল এল এনলার্জমেন্ট আমরা এখানে পাবো। অর্থাৎ যেটা বইপত্রের কথা, বাস্তবে হচ্ছে বাই অ্যাক্টিভ এনলার্জমেন্ট আমরা এখানে পাবো। এখানে যেটা আমরা পাবো যে এলভি পোস্টেরিয়র অল, যেটা এই পোস্টেরিয়রের নিচে যে পেরিকার্ডিয়ামটা, অর্থাৎ পেরিকার্ডিয়াল অংশ যেটা, এখানে হচ্ছে মাল্টিপল ইকো উইন্ডো, এবং দেখা যাবে যে এইটা একটার সঙ্গে আরেকটা প্যারালালি চলছে। আমি ছবি দেখাবো। তো এই থিকনেসটা ইয়ে হচ্ছে, যদিও এখানে কোনো ইফিউশন থাকবে না, কিন্তু যে দুটো লেয়ার যে ফিউজ হয়ে গেছে তার মধ্যেও তো কিছু স্পেস থাকে, যে কারণে এটা মনে হয় যে প্যারালালি দুটো জিনিস বা তিনটে জিনিস একসঙ্গে চলছে। এই ধরনের একটা ফিচার্স পাওয়া যাবে ইকো উইন্ডো, ইকো ডেন্সিটিটা মাল্টিপল থাকে। এখানে যখন আর্লি ডায়াস্টোল, মিড ডায়াস্টোল এবং লেট ডায়াস্টোলের একটা ইম্প্যাক্ট আমরা পাবো এই পোস্টেরিয়র অলের উপরে, সেটা হচ্ছে যে অ্যাবডাক্ট পোস্টেরিয়র মোশন, সরি সেপ্টামের উপরে। যে প্রথমে যখন আমরা যেটাকে আমরা বলি সেপ্টাল বাউন্স আমরা বলি, এটা হলো যে প্রথমে যখন আর্লি ডায়াস্টোল হবে, সেপ্টালটা পোস্টেরিয়র মুভমেন্ট ওখানে নিচের দিকে নেমে যাবে। আমরা ইউজুয়ালি যে ভিডিও দেখি নিচের দিকে নেমে যাবে। তারপর একটা মিড ডায়াস্টোল ফ্ল্যাট, যেহেতু স্লো প্রসেস এটা মিড ডায়াস্টোলটা, সো ফ্ল্যাট হয়ে যাবে। এবং যখন লেট ডায়াস্টোল বা অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হবে, তখন একটা অ্যান্টেরিয়র মোশন হবে। অন্যদিকে আরসিএমএ পেরিকার্ডিয়াল থিকেনিংটা থাকবে না, কিন্তু থিক এলভি অল থাকবে। এলভি অল যেটা আমরা দেখি মাইকার্ডিয়াল অল, সেটা ঠিক হবে। সিস্টেমিক ফাংশনটা প্রিজার্ভ থাকবে, যেহেতু কার্ডিওমায়োপ্যাথি, এখানে কিন্তু সিস্টেমিক ফাংশন একদম নর্মাল বলা খুব ডিফিকাল্ট, এটা আসলে প্রিজার্ভ থাকবে। বাই অ্যাক্টিভ এনলার্জমেন্ট থাকবে। এইখানে বিভিন্ন কজ অনুযায়ী আমরা কিছু ফিচার্স পাবো, যেমন অ্যামাইলোইডোসিস যদি হয়, সেখানে আমরা স্পেকলড মায়োকার্ডিয়াম। এখন এই স্পেকলড মায়োকার্ডিয়াম বলতে কি বোঝায়? দেখবা যে অনেক সময় ওই যে আমরা যেমন বিদ্যুৎ স্পার্ক করে না, এই বিদ্যুৎ স্পার্ক করলে যেমন একটা ইয়ে হয়, এখানে মনে হয় যে কিছু একটা মায়োকার্ডিয়ামটা স্পার্ক করতেছে, অর্থাৎ পেরিকার্ডিয়ামের মধ্যে একটা ব্রাইটনেস শো করতেছে।
এরকম একটা মায়োকার্ডিয়াম আমরা অ্যামাইলোইডোসিস হলে পেতে পারি। আমরা যদি ফেব্রি ডিজিজ যেটা, এইখানে যেটা হয় সিমেট্রিক অথবা অ্যাসিমেট্রিক ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে, সাথে অ্যাওর্টিক রুট ডাইলেটেশন হবে। আরো লেট স্টেজে প্রোগ্রেস ডিজিজ যখন প্রোগ্রেস করে তখন অ্যাওর্টিক রুট ডাইলেটেশন হয়। এটা যদি ফেব্রি ডিজিজ হয় সেই ক্ষেত্রে আমরা এরকম একটা ফিচার্স পাবো। তবে আমরা অনেক সময় দেখি ইকো করতে গিয়ে যে শুধুমাত্র এন্ডোকার্ডিয়ামের কিছু অংশ মনে হচ্ছে খুব হাইপার ইকোইক বা ব্রাইট, অন্য সব ভালো আছে, অল মোশন ভালো আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু এন্ডোকার্ডিয়ামের একটা জায়গা একটু মনে হচ্ছে যে হাইপার ইকুইক। তো সেইটা কিন্তু ফেব্রি ডিজিজের একটা ক্যারেক্টারিস্টিক। এই যে এই ফিগারটায় দেখো যে এখানে এই যে হলো পেরিকার্ডিয়াম, এই ব্রাইট অংশ পেরিকার্ডিয়াম, মাঝখানে থিন কালো জায়গা আছে। সো এই দুটো মনে হয় যে প্যারালি চলছে, এবং দেখো যে এই পেরিকার্ডিয়াম যে পর্যন্ত যাচ্ছে সেও কিন্তু নিচ থেকে তুলে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এদের আলাদা হওয়ার সুযোগ দিচ্ছে না। সুযোগ না দেওয়াটা সিস্টোলের সময় তারা প্যারালালি চলবে এবং একসঙ্গেই চলবে, আলাদা হবে না। এইটা হচ্ছে সেপ্টাল মুভমেন্ট, যে এই যে ডায়াস্টল যখন শুরু হয়ে গেল, দেখো এই যে একটা অ্যান্টিরিয়র পুশ করতেছে, তারপর সে ফ্ল্যাট হলো, তারপর একটা উপর দিকে চলে গেল, এই যে সেপ্টাল বাউন্স এইটা হবে। ওই কথাই বলা হয়েছে যে এই যে সেপ্টাল বাউন্স যেটা, তার কিন্তু একটা রেসপিরেটরি শিফট আছে, অর্থাৎ ইন্সপিরেশনের সময় এটা আমরা বেশি দেখতে পাবো। আর কি পাবো সিপিতে, যে হেপাটিক ভেইন এবং আইভিসি ডাইলেটেড, সেম জিনিস এখানে পাবো, ডাইলেটেড আইভিসি আমরা আরসিএমে পাবো, তবে ওখানে রেসপিরেটরি শিফট পাবো না, এবং পেরিকার্ডিয়াল ইফিউশন ইউজুয়ালি পাওয়ার কথা না, তবে যদি সার্কোইডোসিস হয় সেক্ষেত্রে আমরা পেরিকার্ডিয়াল ইফিউশন পেতে পারি। আবার যদি হাইপার ইউসিনোফিলিক সিনড্রোম হয় সেই ক্ষেত্রে আমরা থ্রম্বাস পেতে পারি। এবং এই যে থ্রম্বাসটা দেখা যাবে যে একটা অল মোশন ভালো আছে, কোনো ধরনের অল মোশন অ্যাবনর্মালিটি নাই, কিন্তু একটা থ্রম্বাস এলভিতে আছে। সেটা এই থ্রম্বাসটা ইউজুয়ালি অ্যাপেক্সে হয়, অথবা পিএমএল যেটা পোস্টেরিয়র মার্টিয়াল লিফলেট তার নিচে হয়। এই যে এই ধরনের থ্রম্বাস পেলে আমাদের সাসপিশন বেড়ে যাবে যে এটা কি রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি কিনা এবং হাইপার ইউসিনোফিলিক সিনড্রোম কিনা। আমরা এরপরে চলে যাব ডপলার মেজারমেন্টে, যেটা আমরা ইউজুয়ালি মনে করি যে একমাত্র এই ডপলার মেজারমেন্ট দিয়েই আমরা ডায়াস্টোলিক ফাংশনটা বের করে ফেলবো। বাস্তবেও তাই, শুধুমাত্র ডপলার মেজারমেন্ট দিয়ে ডায়াস্টোলিক ফাংশন সবসময় সঠিকভাবে বের করা যাবে না, আরো অনেক কিছু প্রয়োজন হয়। যেমন ধরো এলএসআইস বা আরএসআইস, যদি আমরা আরভি রাইট সাইড থাকে, এর সাথে এই ডপলার টুলস গুলো যেখানে ব্লাড ফ্লো ভেলোসিটি, মায়োকার্ডিয়াল ভেলোসিটি, এর সাথে ভেনাস ফ্লো অর্থাৎ পালমোনারি ভেনাস ফ্লো বা হেপাটিক ভেনাস ফ্লো, এই সব কিছু মিলে আমাদেরকে ডিসিশন নিতে হবে যে এইটা আসলে এই যে ডায়াস্টোলিক ডিসফাংশন তার গ্রেডেশনটা কত। যেমন আমরা ইউজুয়ালি কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস এটা যে সময় প্রেজেন্ট করে, এটা তো আসলে অল্প সময়ের মধ্যে প্রেজেন্ট করতে পারে। সো তার ইম্প্যাক্ট হচ্ছে এখানে পেরিকার্ডিয়ামটা রিজিড থাকার কারণে ভেন্ট্রিকলটা ডাইলেট করতে পারে না, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স সে পায়, আমি আর নিতে পারবো না। এবং সেটা দেখা যায় যে আসলে গ্রেড 3, অর্থাৎ আমরা যদি ডায়াস্টোলিক ফাংশন গ্রেডেশন করি গ্রেড 1 2 3, আগে ছিল গ্রেড 1 2 3 4, এখন বলা হচ্ছে গ্রেড 1 2 3। তো গ্রেড 1 হচ্ছে আর্লি ডায়াস্টোলিক রিল্যাক্সেশন বা আর্লি রিল্যাক্সেশন অ্যাবনর্মালিটি, গ্রেড 2 হচ্ছে সুডো নর্মালাইজেশন, অর্থাৎ মনে হবে যে নর্মাল জিনিসই কিন্তু আসলে নর্মাল না। তো সেই যে সুডো নর্মালাইজেশন এবং নর্মাল এর মধ্যে পার্থক্যটা আমরা কি করে বুঝবো? এই পার্থক্যটা বুঝবো যে ওখানে ইএরএসি দিয়ে বোঝা যাবে না, ই ডিসিলেশন টাইম দিয়ে বোঝা যাবে না, অথবা আইসোভলিউমিক রিল্যাক্সেশন টাইম যেটা আইভিআরটি সেটা দিয়ে বোঝা যাবে না, কারণ ওখানে এই সব প্যারামিটারসই হচ্ছে নর্মালের মতো। তবে বুঝতে হলে আমাকে দেখতে হবে যে এল এ
সাইজটা কেমন হবে। যদি এল এর সাইজটা বেশি হয় তাহলে এটা সুডো নর্মালাইজেশন হয়ে গেছে। একই সাথে কোন হাইপারট্রফি আছে কিনা, এই যে বিষয়গুলো হচ্ছে আমরা যদি পাই তাহলে বলবো সুডো নর্মালাইজেশন। আর হচ্ছে গ্রেড 3, অর্থাৎ গ্রেড 3 মানে টোটালি রেস্ট্রিকটিভ প্যাটার্ন, আমি নিতে পারছি না। তো এই ফিচার্স গুলো কেমন, যেমন ধরো সিপিতে যেটা হয় আইভিআরটি যেটা, এইটা কিন্তু রেসপিরেশনের সময় বেড়ে যায়, কিন্তু আরসিএম এ কিন্তু এটা বাড়বে না। অর্থাৎ আইসোভলিউমিক রিল্যাক্সেশন টাইম উইথ রেসপিরেশন, ফিজিওলজিটা চিন্তা করো, আমরা যখন রেসপিরেশন নিচ্ছি তখন রাইট হার্ট লোড হচ্ছে, লোড হলে এর যে ডায়াস্ট্রিক টাইম, এই টাইমটা কিন্তু বেড়ে যাচ্ছে। আইভিআরটি কিন্তু সেই ডায়াস্ট্রিক টাইম, অর্থাৎ ডায়াস্ট্রল যে ফেজ আমরা বলি তার প্রথম ফেজ হচ্ছে আইসোভলিউমিক রিল্যাক্সেশন টাইম, তারপরে আর্লি ডায়াস্ট্রল, মিড ডায়াস্ট্রল এবং লেট ডায়াস্ট্রল যেটা অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের কারণে হয়। এই ক্ষেত্রে আইভিআরটি হচ্ছে প্রথম ফেজ ডায়াস্ট্রলের, যেটা ইন্সপিরেশনে বেড়ে যাচ্ছে। ইয়ে রেশিও যেটা এখানে ই ভেলোসিটি, অর্থাৎ এটা কিন্তু ট্রান্সমাইট্রাল, অর্থাৎ আমরা মাইট্রাল এপিক্যাল ফোর্থ চেম্বার ভিউতে যখন মাইট্রাল ভালভ লিফলেটে পালস ডপলার, এটা মাথায় রাখতে হবে যে কোনো নর্মাল ভালভে আমরা পালস ডপলার ব্যবহার করবো এক্সেপ্ট অ্যাওরটিক ভালভ, অর্থাৎ অ্যাওরটিক ভালভের ভেলোসিটি যেহেতু বেশি, পালস ডপলার অনেক সময় এটা নাইকিস লিমিট কভার করে না। সো এখানে পালস ডপলার ব্যবহৃত হবে অ্যাট দ্য টিপ অফ দ্য মাইট্রাল ভালভ লিফলেট, যখন এটা ওপেন হবে সেই জায়গায়। সেইখানে আমরা ই ভেলোসিটি এবং এ ভেলোসিটি, ইটা হচ্ছে আর্লি ডায়াস্ট্রলের ভেলোসিটি, আর এটা হচ্ছে যখন অ্যাক্টিয়াল কন্ট্রাকশন করব সেইটার জন্য একটা আলাদা ভেলোসিটি পাবো। তাহলে এখানে ইটা হবে এর থেকে বেশি, এবং ই এর রেশিও যেটা এটাও 1.5 এর বেশি। আসলে এটা 1.5 না, এটা বইপত্রে লেখা, এটা 2 এর বেশি হবে। নর্মাল ই এর রেশিও আমরা বইপত্রে বিভিন্নভাবে লেখা আছে, এখনকার অনুযায়ী 0.8 থেকে 1.5, এটা হচ্ছে নর্মাল ই রেশিও। এবং সুডো নর্মালাইজেশনে আমরা এই রেশিওটাই পেতে পারি, নর্মাল এবং সুডো নর্মাল এই দুই ক্ষেত্রে। এখন আরসিএম এ যেটা হয়, আরসিএম এ কিন্তু এই যে ডিজিজ প্রোগ্রেশন, এইটা কখনো কখনো আর্লি প্রোগ্রেশন হতে পারে, যেটা পেশেন্ট কমপ্লেন নিয়ে তোমার কাছে আসবে না, কিন্তু তুমি ইকো করতে গিয়ে ইনসিডেন্টালি ফাইন্ডিংসগুলো পেয়ে যাবা। এবং একটা সুডো নর্মালাইজেশন কন্ডিশনও সে আসতে পারে, তখন হয়তো মাইল্ড সিমটম থাকবে, তার একটু ডিসনিয়া হচ্ছে, অথবা একটু ইফোর্ট ইন্টলারেন্স হচ্ছে, অথবা সে লেট প্রেজেন্টেশন করতে পারে, যেমন শ্বাসকষ্ট শুরু হবে, পালমোনারি ভেনাস কনজেশন হবে, শ্বাসকষ্ট শুরু হবে, লেফট হার্ট ফেলিয়ারের ফিচার্স নিয়ে আসবে। তখন আমরা এই তিনটা জায়গায় তিন ধরনের ফিচার্স পাবো। অর্থাৎ আর্লিতে আমরা পাবো ই এর রেশিওটা অল্টার্ড হয়ে যাবে, ই ভেলোসিটি লেস দেন এ। যদি মাঝামাঝি আসে আমরা পাবো ওই সুডো নর্মালাইজেশন কন্ডিশন, এবং যদি দেরি করে আসে আমরা পাবো যে ই গ্রেটার দেন এ। এখন ই গ্রেটার দেন এ কেন হবে? যদি আমরা লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলের প্রেশার চিন্তা করি, নর্মাল যদি লেফট অ্যাট্রিয়াম প্রেশার থাকে, নর্মাল প্রেশার, ই আর্লি ডায়াস্ট্রলের সময় ইটা ওপেন হচ্ছে এবং অ্যাট্রিয়াল কন্ট্রাকশনে এটা আমরা পাচ্ছি, এবং এই রেশিওটা নর্মাল, প্রেশার কোনো ডিফারেন্স নাই। যদি প্রেশার বেড়ে যায়, অর্থাৎ এলভি প্রেশারটা বেড়ে গেছে, ফিলিং প্রেশার, তাহলে আর্লি ডায়াস্ট্রলের যেটা এতে একটু রক্ত হবে যে এলভি প্রেশার বেশি, আমি তোমাকে রেজিস্ট করছি, সো ও একটু ছোট হয়ে যাবে। উল্টা দিকে ওই প্রেশারের বিপরীতে যেহেতু অ্যাট্রিয়াল ফোর্স করে আর একটা ওয়েভ তৈরি করবে, সেই ওয়েভটা কিন্তু বেশি হবে, যে কারণে ইটা কম হয়, এটা বেশি হয়। রেস্ট্রিকটিভে যেটা হয় এখানে দুটোই, একটা হচ্ছে অ্যাট্রিয়াল প্রেশারটা বেশি থাকে, আবার ভেন্ট্রিকুলার ফিলিং প্রেশার এইটাও বেশি থাকে, কিন্তু এখানে অ্যাট্রিয়াল প্রেশার বেশি থাকে, যে কারণে দেখা যায় যে আর্লি ডায়াস্ট্রল যখন হয় একটা বড় ধরনের ই তৈরি হয়। আবার ওদিকে এলভি ফিলিং প্রেশার যেহেতু বেশি, এলভি যেহেতু রেজিস্ট করে যে আমি তোকে আর আসতে দিব না, সে খুব দ্রুত নেমে যায়। এই যে নেমে যাওয়াটা, এইটা হচ্ছে আমরা বলি ই ডিসিলারেশন স্লোপ। এই স্লোপটা তখন
কমে যাবে। উল্টা দিকে এলভি প্রেশার বেশি, এখানে অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট থাকে এবং ফোর্স অফ কন্ট্রাকশন ন্যাচারালি অ্যাট্রিয়াল এনলার্জ হলে ফোর্স অফ কন্ট্রাকশন কমে যায়। সো অ্যাট্রিয়াল কন্ট্রাকশন এখানে ওরকম একটা ওয়েভ তৈরি করতে পারে। সো এই ওয়েভটা ছোট হয়। এই হচ্ছে মূল ফিজিওলজি এই ওয়েভগুলো হওয়ার। এরপরে আমরা যদি কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস দিকে তাকাই, সেখানে আমরা দেখব হেপাটিক ভেনাস ফ্লো এবং পালমোনারি ভেনাস ফ্লো দুটোই। পালমোনারি ভেনাস ফ্লো ইউজুয়ালি পার্ট অফ লেফট হার্ট, হেপাটিক ভেনাস ফ্লো পার্ট অফ রাইট হার্ট। হেপাটিক ভেনাস ফ্লোতে আমরা কি পাবো? একটা প্রমিনেন্ট এ ওয়েভ পাবো। এই ওয়েভটা হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের কারণে একটা রেট্রোগ্রেড ফিলিং। যদি আমরা এপিক্যাল 4 চেম্বার ভিউতে পালমোনারি ভেইন চিন্তা করি, যে পালমোনারি ভেইনে অ্যাট্রিয়া যখন কন্ট্রাক্ট করে, সে কিন্তু দুই দিকেই, অর্থাৎ তার ব্যাক ফ্লো হচ্ছে পালমোনারি ভেইনের দিকে, ফরওয়ার্ড ফ্লো হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার দিকে, ব্লাড কিন্তু দুদিকেই যাবে। এই যে ব্যাক ফ্লো পালমোনারি ভেইনের দিকে অথবা রাইট অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের সময় ব্যাক ফ্লো টুয়ার্ডস দ্য ইনফেরিয়র ভেনা কাভা অথবা হেপাটিক ভেইন, সেই ফ্লোটা হচ্ছে রেট্রোগ্রেড ফ্লো। এই ফ্লোতে এই অ্যাট্রিয়াল রেট্রোগ্রেড ফ্লোটাকে বলা হয় এ ওয়েভ। এবং এরপর যে সিস্টোল এবং ডায়াস্টোলের যে ভেরিয়েশনটা, সেটাকে আমরা দেখবো। এখানে আমরা কি পাবো? যেখানে প্রমিনেন্ট এ ওয়েভ পাবো হেপাটিক ভেনাস ফ্লোতে। আরসিএম এও আমরা একটা প্রমিনেন্ট এ ওয়েভ পেতে পারি, কিন্তু এখানে এক্স ডিসেন্ট এবং ওয়াই ডিসেন্টটা ডিমিনিশ থাকবে, কিন্তু ওখানে কিন্তু ওয়াই ডিসেন্টটা প্রমিনেন্ট হবে এ ওয়েভের সাথে। পালমোনারি ভেনাস ফ্লোতে একটা কথা এখানে বলে রাখা দরকার, যে হেপাটিক ভেনাস ফ্লো কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিসে যেহেতু পেরিকার্ডিয়ামটা হার্টকে চাপাই রাখে, তার ডাইলেট হওয়ার সুযোগ কমায় দেয়, সো এখানে সে কিন্তু লোড নিতে পারে কম, ভেনাসিটা কিন্তু কম হয়। এইখানে যেটা হবে যে হেপাটিক ভেনাস ফ্লোতে যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যে রেশিওটা, এই রেশিওটা ডিউরিং ইন্সপিরেশন এখানে কমে যাবে, এক্সপিরেশনে বেশি হবে। উল্টা দিকে আরসিএম এ কিন্তু ইন্সপিরেশনে বেশি হবে, এক্সপিরেশনে কমে যাবে। অর্থাৎ এখানে এক্সপিরেটরি রাইজ হয় সিপিতে, আর আরসিএম এর উল্টাটা হয়, যেহেতু সে ভেনাস এটা নিতে পারে, সো ইন্সপিরেশনে রাইজ হয়। পালমোনারি ভেনাস ওয়েভ ঠিক একই জিনিস আমরা দেখবো, একটা প্রমিনেন্ট এ ওয়েভ, এবং যদি এটা গ্রেড 3 হয়, গ্রেড 1 এ কিন্তু আমরা এই যে অ্যাট্রিয়াল রেট্রোগ্রেড ওয়েভ এবং তার ডিউরেশন, এটা কিন্তু আমরা খুব বেশি পাবো না গ্রেড 1 এ। বাট গ্রেড 2 এবং গ্রেড 3 এই দুই ক্ষেত্রেই অ্যাট্রিয়াল রেট্রোগ্রেড ওয়েভ উইথ ডিউরেশন দুটোই বেড়ে যাবে, এবং এস ডি রেশিওটা অল্টার্ড হবে। আমি এই যে এস গ্রেটার দেন লেস দেন ডি, এর মানে হচ্ছে যে আমরা যখন ভেনাস ফ্লো গুলো দেখি, তখন তিনটা ওয়েভ পাই। আমরা দেখাচ্ছি, দেখেনি। আচ্ছা, এইটা হলো ভাইটাল ভালভের যে ইনফ্লো প্যাটার্ন, যে একটা ই তৈরি হলো, একটা এ তৈরি হলো। এই যে ইর মাথা, এখান থেকে এই যে স্লোপটা, এইটাকে আমরা বলি ডিসিলেশন স্লোপ, বা যেখান থেকে ই শুরু হয়েছে সেখান থেকে এই যে স্লোপ যেখানে শেষ এই লাইনে, সেটাকে আমরা বলি ই ডিসিলেশন টাইম। সাথে এই যে এইটা হচ্ছে অ্যাউটার ওপেনিং, অর্থাৎ মাইট্রাল ভালভ যখন ওপেন হলো, এরপরে সিস্টোল হয়, সিস্টোলে অ্যাওটা ওপেন হলো, ওপেন হয়ে অ্যাওটা ক্লোজ হয়ে গেলো। অ্যাওটা ক্লোজ যেখানে হলো, সেখানে দেখো একটা দাগ উপরে নিচে পাওয়া যাচ্ছে, এটাকে বলা হয় ক্লোজিং ক্লিক। এই ক্লোজিং ক্লিকের মাঝামাঝি থেকে ইর শুরু, এই যে টাইমটা, এই টাইমটাকে বলা হয় আইভিআরটি, অর্থাৎ আইসোভলিমিক রিল্যাক্সেশন টাইম। যখন ভেন্ট্রিকল রিল্যাক্স হবে, ঠিক তার আগ মুহূর্ত, যে মুহূর্তে বোথ অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ এবং বোথ ভেন্ট্রিকুলো আর্টেরিয়াল ভালভ, অর্থাৎ অ্যাওর্টিক ভালভ বা পালমোনারি ভালভ অথবা মাইট্রাল বা ট্রাইকুস্পিড ভালভ, দুটোই কিন্তু ক্লোজ থাকবে, কোনোটা ওপেন হবে না। বাট ওপেন হওয়ার মুহূর্তে, অর্থাৎ মাইট্রাল ভালভ অ্যাবাউট টু ওপেন, অ্যাওর্টিক ভালভ ক্লোজ, এই যে ডিফারেন্সটা, এটা হচ্ছে আইসোভলিমিক রিল্যাক্সেশন টাইম বা আইভিআরটি। ঠিক একইভাবে যদি আইভিসিটি আমরা বলি, ই যেখানে শেষ হলো এবং এ যেখানে কি বলে অ্যাওর্টা যেখানে ওপেন হবে, এইটাকে বলা হয় আইসোভলিমিক কন্ট্রাকশন টাইম, অর্থাৎ সিস্টোলের আগে। আমরা যেটা দেখাচ্ছিলাম যে এইটা হলো হেপাটিক ভেনাস ফ্লো। হেপাটিক ভেনাস ফ্লো খেয়াল করো,
এইটা এই যে ওয়েভটা এটা হচ্ছে এ ওয়েভ। আর এই সিস্টোল এবং ডায়াস্টোল ফেজে যে ভেনাস রিটার্নটা হয়, ভেনাস রিটার্ন তো কখনো থেমে থাকে না। অ্যাক্টিভ ফিলিংটা কিন্তু বোথ সিস্টোল এবং ডায়াস্টোল দুই ফেজেই কিন্তু ফিল হয়। সো তার সিস্টোলিক ফেজ হচ্ছে এইটা, নর্মালি সিস্টোলিক ফেজ বেটার দেন ডায়াস্টোলিক ফেজ। এখন এই ফিগারটা কেন এরকম উল্টা দিকে হলো? আমরা ইনফিরিয়র ভেনা ক্যাভাতে কেন পালস ডপলার নেই না? আমরা ইউজুয়ালি এইটা নেই সাবকোস্টাল ভিউতে, এবং সাবকোস্টাল ভিউতে গিয়ে আমরা যখন ভেনা ক্যাভা এবং হেপাটিক ভেইন, সেন্ট্রাল হেপাটিক ভেইনকে ভিজুয়ালাইজ করি, তখন দেখা যাবে আমাদের আল্ট্রাসনিক বিমটা থাকে ধরো এইখানে, ট্রায়াঙ্গেলটা এখান থেকে এভাবে শুরু হয়েছে, আল্ট্রাসনিক বিমটা ধরো এইখান থেকে একটা আল্ট্রাসনিক বিম আসছে। তো এই বিম অর্থাৎ আল্ট্রাসনিক বিম যেখানে আসবে, অ্যাপেক্স যেখানে, যে অ্যাপেক্সের দিকে ফ্লো হয় তাহলে হবে পজিটিভ ফ্লো। অ্যাপেক্সের উল্টা দিকে যদি ফ্লো হয়, অর্থাৎ বিমের আমার কারসার যেখানে আছে, আমার প্রব যেখানে আছে, মূল কথা হলো প্রবের দিকে যদি ফ্লো হয় পজিটিভ ফ্লো হবে, প্রবের বিপরীত দিকে ফ্লো হলে নেগেটিভ ফ্লো হবে। তো সেন্ট্রাল হেপাটিক ভেইন যেটা, এইটা আমরা এইভাবে থাকে, আর ইনফ্রিয়র ভেনা ক্যাভাটা এই পজিশন, এই ডিরেকশন থাকে। সো যেহেতু এইখানে আমাদের কারসার ফেলাটা ইজি, সো উই ইউজ হেপাটিক ভেইন। পালমোনারি ভেইন দেখো ঠিক উল্টা, এখানে আমার ফিগারটা দেওয়া গেছে যে এইটা এলএ, এটা এলভি, এবং এই যে এলএতে পালমোনারি ভেইন ঢুকছে। তাহলে আমরা কারসারটা এখান থেকে আনছি, যে এটা কিন্তু কারসার, এখানে পালস স্যাম্পলটা ফেলেছি, এবং এই যে স্যাম্পল ভলিউম, এটা একটা হিসাব আছে। এই স্যাম্পল ভলিউমটা খুব বেশি হতে পারবে না। পালস ডপলার মানে হচ্ছে এইটা একটা পালস দেওয়া হয়, একটা স্যাম্পল দেওয়া হয়, এই স্যাম্পল ভলিউমটা ম্যাক্সিমাম 5 মিলিমিটার গেট থাকবে। তবে সব ক্ষেত্রে অ্যাভারেজ 3 মিলিমিটার রাখাটা শ্রেয়, যে তাহলে আমার কোনো ধরনের বাড়বেও না কমবেও না। তো পালস ডপলারটা যখন করবা, তখন পালস ডপলারটা প্রথমে 3 মিলিমিটার করে নিবা, যে আর কোনো ঝামেলা থাকবে না। এখানে দেখো এই যে ওয়েভটা, দিস ইজ অ্যাক্টিয়াল ওয়েভ, বা এই যে এইখানে দেখে এইখানে সিস্টোলিক ফেজ, ডায়াস্টোলিক ফেজ, সিস্টোলিক ফেজ, ডায়াস্টোলিক ফেজ, তার মধ্যে একটা অ্যাট্রিয়াল রেট্রোগ্রেড ওয়েভ, অর্থাৎ এই যে এলে যখন কন্ট্যাক্ট করে ব্যাক ফ্লো, এই ব্যাক ফ্লোটা হচ্ছে এটা। তো দুই ক্ষেত্রেই আমরা অ্যাট্রিয়াল রেট্রোগ্রেড ওয়েভ বা এ ওয়েভ পাবো, এবং সিস্টোলিক ফেজ এবং ডায়াস্টোলিক ফেজের জন্য দুটো ওয়েভ পাবো। এখানেও দেখো নর্মালি সিস্টোলিক ফেজ কিন্তু গ্রেটার দেন ডায়াস্টোলিক ফেজ, এই রেশিওটাই উল্টা হয়ে যাবে, অর্থাৎ এইটা ছোট হয়ে যাবে, সিস্টোলিক ফেজটা, সিস্টোলিক ফেজটা ছোট হয়ে যাবে, এইটা তখন বেড়ে যাবে, এই হচ্ছে অল্টার্ড হয়ে যাবে। পিএসপি এই জায়গাটায় আসি আমরা, পিএসপি আমরা কথা বলবো। ইউজুয়ালি এখানে সিপিতে মাইল্ড এলিভেশন হবে, কিন্তু আরসিএম এ মডারেট থেকে সিভিয়ার, অর্থাৎ অ্যাবাভ 60 মিলিমিটার, কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাবাভ 50 মিলিমিটার, অর্থাৎ মডারেট হলেই হলো। মডারেট ডেফিনিশন কি? অ্যাবাভ 40 মিলিমিটার মার্কেন, 40 থেকে 70 উপরে গেলে আমরা বলি সিভিয়ার। একটা প্রধান ফ্যাক্টর হচ্ছে আমরা মায়োকার্ডিয়াল টিস্যু ডপলার ইমেজিং করি, টিডিআই যেটা। এখানে আমরা একটা হচ্ছে ই প্রাইম ভেলোসিটি দেখি, আর একটা হচ্ছে মাইট্রাল ইনফ্লো, যেটা ট্রান্সমাইট্রাল ফ্লো ভেলোসিটি, যে ই ভেলোসিটি, এই ইর সঙ্গে ই প্রাইমকে আমরা রেশিও দেখি। এই দুটো জিনিস হচ্ছে এখানে প্রধান। এবং এখানেও ইন্সপিরেশনের সময় সিপিতে একটা ভেরিয়েশন পাওয়া যাবে, অর্থাৎ আরভি ইনফ্লো ভেলোসিটি যেটা, সেটা 25% বেশি হবে, ইনক্রিমেন্টেড 25% বেশি হবে। টিডিআইতে দেখো যদি কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস হয়, আমি এটা পরের ছবিতে দেখাবো টিডিআই আমরা কিভাবে দেখি। এখানে ই প্রাইম যেটা, যেহেতু মায়োকার্ডিয়াল এখানে এফেক্টেড না সিপিতে, সো মায়োকার্ডিয়াল ভেলোসিটি কিন্তু নর্মাল থাকবে। আর নর্মাল মায়োকার্ডিয়াল ভেলোসিটি মানে হচ্ছে ইট ইজ অ্যাবাভ 8 সেন্টিমিটার পার সেকেন্ড। লক্ষ্য করতে হবে যে ব্লাড ফ্লো ভেলোসিটি ইজ মোর দ্যান
মায়োকার্ডিয়াল ভেলোসিটি। ব্লাড ফ্লো ভেলোসিটি আমরা মেজার করি ইউজুয়ালি মিটার পার সেকেন্ড, আর মায়োকার্ডিয়াল ভেলোসিটি আমরা মেজার করছি সেন্টিমিটার পার সেকেন্ড। তো এখানে ই প্রাইম যেটা, এটা হবে অ্যাবাভ 8 সেন্টিমিটার পার সেকেন্ড, এবং এখানে ল্যাটারাল যেটা, ল্যাটারাল ই প্রাইম, সেইটা ছোট হবে সেপ্টাল ই প্রাইম থেকে। সেপ্টাল ই প্রাইম ছোট কেন হবে? কারণ ল্যাটারাল ই প্রাইমটা, এই ল্যাটারাল অ্যানুলাস যেটা, একটু পেরিকার্ডিয়াল কনস্ট্রিকশনের কারণে ফিক্স হয়ে আছে, সেটা মুভ করতে পারছে না। সো এইটা হচ্ছে একটা প্যারাডক্স। নর্মালি কিন্তু ল্যাটারাল ই প্রাইম বাড়ার কথা, কিন্তু এখানে ল্যাটারালটা ছোট থাকবে, সেপ্টাল টাইম বেশি পাবো, এবং সেপ্টালটা কিন্তু আমার মোর দ্যান 8 সেন্টিমিটার, যেহেতু মায়োকার্ডিয়াল ইনভলভমেন্ট নাই। সো এই কন্ডিশনটাকে আমরা বলি অ্যানুলাস প্যারাডক্সাস অথবা অ্যানুলাস রিভার্সাস। ই বাই ই প্রাইম রেশিও যেটা, যেহেতু এটা গ্রেড 3 ডায়াস্টোলিক ডিসফাংশন অথবা একটু কম, মোটামুটি কথা হচ্ছে আর্লি ডিসফাংশন না, এটা মডারেট বা সিভিয়ার ডিসফাংশন। সো এইখানে ই বাই ই প্রাইম আমরা পাবো লেস দেন 15। এই যে ই বাই ই প্রাইম, এটা ইন্ডিকেট করে যে এলভি ফিলিং প্রেশার কেমন। উল্টা দিকে আমরা পিএসপি ওখানে বললাম, উল্টা দিকে আমরা যদি আরসিএম দিকে তাকাই, আমরা কিন্তু যেহেতু মায়োকার্ডিয়াল ইনভলভমেন্ট হয়, দেখবো যে সেপ্টাল ই প্রাইম যেটা, এইটা আমরা কম পাবো, লেস দেন 8 সেন্টিমিটার, অর্থাৎ মায়োকার্ডিয়াল ভেলোসিটি এখানে রিডিউস করে যায়। একই সাথে আমরা সেপ্টাল এস অন মানে হচ্ছে ডিউরিং কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন, এস মানে সিস্টোলিক, এই যে এস প্রাইম, এটা হচ্ছে মায়োকার্ডিয়াল ভেলোসিটি টিস্যু চক্র যখন আমরা দেখবো, তখন তার যে সিস্টোলিক আপওয়ার্ড মুভমেন্টটা হবে, এটাকে বলা হয় এস প্রাইম। এই সেপ্টাল এস প্রাইম যেটা, এইটাও কিন্তু নর্মালি আমরা 8 সেন্টিমিটার পার সেকেন্ডে বেশি হওয়ার কথা, তো এইটাও এখানে দেখা যাবে যে 8 সেন্টিমিটার কম হবে। ল্যাটারাল অল ই প্রাইম যেটা, এইটা এখানে সেপ্টাল থেকে বেশি হবে, যদিও এখানে সেপ্টাল ই প্রাইম 8 সেন্টিমিটার কম, ল্যাটারাল ই প্রাইম কিন্তু তার থেকে কম হবে। এটি খেয়াল রাখতে হবে। অর্থাৎ যদি এটা 8 এর 7 হয়, তাহলে ওইটা 6, 5 এরকম হচ্ছে, অর্থাৎ ল্যাটারাল ই প্রাইমটা এখানে কম হবে। ইয়ে রেশিওটা এখানে ই বাই ই প্রাইম রেশিও যেটা, অর্থাৎ এলভি ফিলিং প্রেশার এখানে অনেক বেশি থাকবে, আবার 15। আর একটা রিসেন্টলি আমরা যেটা করি, আমরা স্ট্রেইন করি। স্ট্রেইনে যেটা আমাদের গ্লোবাল লংগিটিউডিনাল স্ট্রেইন, সিপিতে এটা ইউজুয়ালি কোনো চেঞ্জ হয় না, এখানে সার্কামফারেন্সিয়াল স্ট্রেইনটা কমে যায় সিপিতে, কিন্তু আমাদের আরসিএম এ এটা দুটোই কমবে। গ্লোবাল লংগিটিউডিনাল যেটা কমবে, সার্কামফারেন্সিয়ালটা কমতে পারে, নাও কমতে পারে। এই হচ্ছে মোটামুটি ফিচার্স। এইটা হচ্ছে আমরা যখন টিস্যু ডপলার করি, তখন দেখাও যে এইখানে কার্সারটা রাখা হয়েছে অ্যানুলাস থেকে। এই কার্সার রাখার নিয়ম হচ্ছে ভাইটাল অ্যানুলাস থেকে বা ট্রাইকাস অ্যানুলাস থেকে 1 সেন্টিমিটার দূরে। তো এখানে ওইভাবে ধারণা করে নেওয়া হচ্ছে যে এইটা 1 সেন্টিমিটার দূরেই আছে, এবং এরকম একটা ফিচার্স আমরা পাবো। অর্থাৎ ইনিশিয়ালি আমরা একটা আপওয়ার্ড মুভমেন্ট পাবো। এটা মিলাও যে সিস্টোলের সময় তার প্রবের দিকে যাচ্ছে, সো আপওয়ার্ড মুভমেন্ট, এবং ডায়াস্টোলের সময় ই প্রাইম পাচ্ছি, এ প্রাইম পাচ্ছি। খেয়াল করতে হবে এই ই প্রাইম আর মার্টেল ফ্লো যখন আমরা দেখি, তখন যে ই ভেলোসিটি সেম, জাস্ট মিরর ইমেজ, উল্টা। ই এ ওখানে মার্টেল যে ই এ তার ঠিক উল্টা। ডায়াস্টোলের সময় নিচের দিকে আমরা একটা ই প্রাইম পাচ্ছি, এ প্রাইম পাচ্ছি। এই ই প্রাইমটা এবং এ প্রাইম যেটা বলি আমরা, ই প্রাইম যেটা, আমরা এ প্রাইম নিয়ে আলোচনা করছি না, এ প্রাইম, এইখানে ই প্রাইম বা এ প্রাইম, এইটা রেশিও যদি অল্টার্ড হয়ে যায়, তাহলে সেইটাও কিন্তু ডায়াস্টোলিক ডিসফাংশন বলে দেয়। এটা ক্লু যে এই ই প্রাইম এ প্রাইম রেশিও অল্টার্ড হয়েছে। এই ই প্রাইম এ প্রাইম রেশিও যখন অল্টার হবে, এটা যখন বড় হবে, এইটাই ডায়াস্টোলিক ডিসফাংশন ক্লু। কিন্তু আমরা এখানে আলোচনা করছি ই বাই ই প্রাইম, অর্থাৎ মাইট্রাল ভালভের যে ই এবং এই যে ই প্রাইম, এইটা রেশিও নিয়ে, এবং এই ই প্রাইম ভেলোসিটি নিয়ে, এটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা ছিল।
এখন আমরা আসি যে সিপির পক্ষে কি কি ফিচার্স আছে আর আরসিএম এর পক্ষে কি কি ফিচার্স আছে। এগুলো যদিও দিয়ে দিব, তাও জাস্ট বলার জন্য বলা, যেখানে ট্রান্সমাইট্রাল ই ভেলোসিটি যেটা অথবা অ্যাওরটিক ভেলোসিটি দুটোই আমরা বলতে পারি। সিপিতে ইন্সপিরেশনের সময় 25% বেশি ফল হবে, আরসিএম এ ইউজুয়ালি 10% বেশি ফল হওয়ার কথা না। এই ফলটা আমরা কি করে বুঝবো? আমরা যখন ইকো করি তখন দেখবা যে কখনো কখনো ওয়েভ ফর্মটা বড় হচ্ছে, কখনো কখনো ছোট হচ্ছে, যেহেতু ইন্সপিরেশন এক্সপ্রেশন পেশেন্ট নিতেই থাকে। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা এলভি লেফট সাইড হার্ট যদি আমরা স্টাডি করি, পেশেন্টকে একটু বলা উচিত যে আপনি শ্বাসটা ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ আপনি ধরে রাখেন, যে আর শ্বাস নেবেন না। অর্থাৎ যদি এক্সপিরেশন হোল্ড পজিশন আমরা নিতে পারি, দেখবো যে প্রত্যেকটা কমপ্লেক্স সেম, এবং ওটাই হচ্ছে এলভির স্টাডি করার সময় আমাদের নেওয়া উচিত, কিন্তু আমরা সবসময় সেটা পারি না। ঠিক আরভিতে যদি প্রপার স্টাডি করতে হয় তাহলে বলতে হবে শ্বাসটা নিয়ে আপনি ধরে রাখেন, ফোর্সফুল শ্বাস না, নর্মাল এক্সপ্রেশনটা নিয়ে ধরে রাখেন। ওই অবস্থায় নর্মাল এক্সপ্রেশনে এলভিতে হোল্ড করে নিতে হবে। এই জায়গাটায় দেখা যায় যে এই যে ইন্সপিরেশন এবং এক্সপ্রেশন যে ভেরিয়েশন, এটা সাধারণত 10% বেশি নর্মালি হওয়ার কথা না, যেটা আরসিএম এ 10% বা তার কম হয়, নর্মালের মতো হয়। এই ফলটা বুঝতে হলে আমাদের যেটা করতে হবে যে কয়েকটা ফেজ আমাদের খেয়াল করতে হবে, যে কয়েকটা সাইকেল, যে কোন সাইকেলে সবচেয়ে বড় আছে আর কোন সাইকেলে সবচেয়ে ছোট আছে ই ভেলোসিটিটা। এতে যদি ছবি থাকে দেখাতে ভালো, তো মনে হয় ছবি নাই এখানে। এটা একটু কল্পনা করে নাও যে ই এর রেশিওর মধ্যে ই ভেলোসিটি যেটা সবচেয়ে বড় কোন সাইকেলে আর সবচেয়ে ছোট কোন সাইকেলে, এই যে বড় এবং ছোট যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা যদি 10% বেশি না হয় তাহলে এটা আরসিএম এর দিকে যাবে, আর যদি এটা 25% বেশি হয় তাহলে এটা সিপির দিকে যাবে। এটা আমরা আগে বলেছি, টিস্যু ডপলারে এটা ই প্রাইমটা অ্যাবাভ 8 আর ওখানে লেস দ্যান 8। অ্যাট্রিয়া এনলার্জমেন্ট দু ক্ষেত্রেই থাকবে, কিন্তু সিপিতে মাইল্ড এনলার্জমেন্ট, ওই ক্ষেত্রে বেশি থাকবে এনলার্জমেন্টটা। পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেশার, এখানে কেন যেন স্লাইডগুলো মিস হয়ে গেছে, লেখাটা আমি পরে কারেকশন করে দিব। এখানে পালমোনারি আর্টারি সিস্টোলিক পিএসপি যেটা বা আরভি সিস্টোলিক প্রেশার যেটা, এটা মোর দ্যান 50 বা 60 যেটাই বলি, মডারেট থেকে সিভিয়ার, এখানে থাকবে কম। এখানে আসলে এসডি রেশিওর কথা বলা হয়েছে, যে এসডি রেশিওটা উল্টাই যাবে এবং এক্সপিরেশনে এসডি রেশিওটা বেশি হবে। আমরা যখন এটা রিপোর্ট করব ইকোতে সিপি বা আরসিএম নিয়ে, তখন কয়েকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে অ্যাট্রিয়াল সাইজ কেমন, এলভি সাইজ। হ্যাঁ, কিছু বলবে কেউ? আচ্ছা, যখন যে চেকলিস্টগুলো অ্যাট্রিয়াল সাইজ দেখবো, এলভি সাইজ এবং ফাংশন দেখবো, সেপ্টাল বাউন্স আছে কিনা সেটা আমরা দেখবো, পেরিকার্ডিয়ামে দেখবো, পেরিকার্ডিয়ামে কোনো ফ্লুইড আছে কিনা সেটাও দেখবো, কারণ কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিসের একটা অংশ হচ্ছে ইফিউসিভ কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিস। সো ইফিউসিভ কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিস যদি থাকে, সেই ফিচার্সটা কিন্তু অনেক সময় কার্ডিয়াক টেম্পোরারির মতো হতে পারে। সো এটা আরেকটা ইস্যু, যে এই তিনটা ইস্যু কিন্তু খুব ডিফিকাল্ট, খুব টাফ সাবজেক্ট। ট্রান্সমাইট্রাল এবং অ্যাওরটিক ফ্লোটা আমরা দেখবো, ডপলার টিস্যু যেটা ডিটিআই বা টিডিআই আমরা করি, সেটা আমরা করবো সেপ্টাল এবং ল্যাটারাল মাইট্রাল অ্যানালসে। আইভিসি সাইজটা আমরা দেখবো, যেটা বিশেষ সময় প্রথমত হচ্ছে দুই ক্ষেত্রেই ভেনাস ডাইরেকশন থাকবে এবং ভেনাস প্রেশার এলিভেটেড থাকবে, এবং ইন্সপিরেশন এক্সপিরেশন ফেজে যে ফেজিক চেঞ্জটা হয়, অর্থাৎ ছোট হয়ে আসে, সেই জায়গাটায় আনরেসপন্সিভ থাকবে, আনরিয়েক্টিভ থাকবে। আমরা যদি সিটি এবং সিএমআর করি, সিটি বা সিএমআর এ আসলে যদি সিপি হয় তাহলে আমরা ঠিক পেরিকার্ডিয়াম পাবো, এবং পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। উল্টা দিকে ওখানে আমরা ঠিক পেরিকার্ডিয়াম পাবো না এবং কোনো ধরনের ক্যালসিফিকেশন পাবো না, তবে আমরা লেফট গ্যালোডিনিয়াম যেটা এলসিই যেটা, এটা যদি আমরা পাই
প্রেজেন্ট থাকবে আর ওখানে মায়োকার্ডিয়াম প্রেজেন্ট থাকবে, এটা থাকবে মায়োকার্ডিয়াম এন্ডোকার্ডিয়াম। আমরা কনফার্ম করার জন্য বায়োপসি করতে পারি। বায়োপসিটা ইউজুয়ালি সিটি সিএমআর এর সময় করা যেতে পারে না, এটা করার কোনো কথা না, ক্যাথে করি আমরা। মানে ক্যাথ যখন করি তখন আমরা এটা করতে পারি। তো সেখানে আমরা কনফার্ম করার জন্য আমরা এটা পাবো। ইউজুয়ালি সিপিতে আমরা কোনো কিছু আসলে পাবো না, সবকিছু নর্মাল পাবো। আর সিএমে আমরা কিছু ফিচার্স পাবো, ফাইটোসিস পাবো, হাইপারট্রফি পাবো, অথবা ইনফিলট্রেশন পাবো, বায়োমার্কার। অর্থাৎ এখানে যে ইনফ্লামেটরি প্যারামিটার্স গুলো আছে এবং বিএনপি লেভেল, এই লেভেলটা আমরা দেখব যে বিএনপি লেভেলটা ইউজুয়ালি আর সিএমে যেহেতু ফিচার্স অফ হার্ট ফেলিয়ার থাকে, সো বিএনপি লেভেলটা এলিভেটেড থাকবে, ওখানে থাকবে না। আর ইনফ্লামেটরি মার্কারটা ইউজুয়ালি আর সিএমে নর্মালি আমরা পাবো, আর এই ক্ষেত্রে খুব একটা আমরা কিছু পাবো না। কার্ডিয়াক ক্যাথে আমরা যেটা পাবো, ক্যাথ করলে এখানে যে ডিপ এবং প্ল্যাটো, যেটা আমরা ছবিতে দেখিয়েছিলাম যে খুব দ্রুত নিচে নেমে গেল, তারপর প্রেশার ইকুয়েশন হয়ে একটা স্কয়ার রুট সাইন তৈরি করলো, এই ডিপ প্ল্যাটো স্টেট পাবো সিপিতে। ডায়াস্টোলিক প্রেশার ইকুয়েশন হবে বোথ আরভি এবং এলভিতে, এবং এর কিছু ফেজিক চেঞ্জ হবে। মোটামুটি কার্ডিয়াক ক্যাথে আমরা যেহেতু করি না, আমরা খুব বেশি আলোচনা করছি, জাস্ট দেখার জন্য লিখে রাখছি। এইখানেও কিন্তু আমরা একটা রেসপিরেটরি ভেরিয়েশন পাবো। এই যে এক্সপ্রেশন সময় এরকম একটা ইন্সপিরেশন এরকম, তো দেখো যে রেস্ট্রিক্টিভ কার্ডিওপ্যাথি খুব বেশি চেঞ্জ হচ্ছে না, বাট ইন্সপিরেশন পজিটিভ পেরিকার্ডিসে কিন্তু এটা মোটামুটি একটা বেশি চেঞ্জ হয়, যদিও ছবিটা খুব বেশি স্পষ্ট না। আরো কিছু কথা যেটা বলতেই হয় যে সিপি টিউবারকুলাস পেরিকার্ডিটিস, এটাই হচ্ছে মেজর কজ সিপি হওয়ার জন্য, এবং হিউজ একটা রিস্ক আছে তৈরি হওয়ার পিছনে। Maybe acute, subacute, or chronic. Pericardium typically becomes fibrotic, scarred, if not resolved within 3 months. স্কারিংটা হয় যদি 3 মাসের বেশি পারসিস্ট করে, তখন আলটিমেটলি ফাইব্রোসিস হয়ে এরপরে স্ক্যারিং হবে। The thickened pericardium has limited expansion and cardiac chambers compete for pericardial space during gastritis. যেহেতু রিজিড থাকে, সো কার্ডিয়াক চেম্বার গুলো একটা আরেকটার সঙ্গে স্পেস পাওয়ার জন্য কম্পিট করতে থাকে, স্পেশালি উইথ রেসপিরেশন। An increase in preload in one ventricle occurs at the expense of filling of the other ventricle. আমরা যেটা বলি যে ভেন্ট্রিকুলার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম বা রাইট ভেন্ট্রিকল কিভাবে ফিল করছে তার উপর ডিপেন্ড করতেছে লেফট হার্ট কতটুকু ফিলিং হবে। আমরা যে নর্মালি পাই যে ডিউরিং ইন্সপিরেশন একটা হচ্ছে ভেনাস আর্টারি বেড়ে যাওয়া, আর হচ্ছে শেয়ার্ড সেপ্টাম, অর্থাৎ যেহেতু দুটোই সেপ্টাম দিয়ে ভাগ করা, তো সেপ্টামের কারণে সেপ্টাম ধরো যখন রাইট হার্ট বেশি পাচ্ছে ব্লাড, তখন একটা সেপ্টাল শিফট লেফটের দিকে হবে, তাতে হবে কি লেফট সাইডের স্পেসটা কমে যাবে। এই যে ডিপেন্ডেন্সি, অর্থাৎ আমি বেশি পেলে তুমি কম পাবা, তুমি বেশি পেলে আমি কম পাবো, এই থেকে বলা হচ্ছে ভেন্ট্রিকুলার ইন্টারডিপেন্ডেন্স। আবার নেগেটিভ প্রেশার জেনারেটেড বাই ইন্সপিরেশন আর নট ট্রান্সমিটেড টু কার্ডিয়াক চেম্বার, অর্থাৎ যদি পেরিকার্ডিয়ামটা নর্মাল থাকতো তাহলে কিন্তু এই যে ইন্ট্রাপ্লুরাল প্রেশার বা নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেশার, এইটা কিন্তু হার্টের উপরে ট্রান্সমিট হতো। কিন্তু এখানে যেহেতু পেরিকার্ডিয়াম ফিক্স হয়ে গেছে, কোনো স্পেস নাই, সো এখানে এই সুযোগটা কমে গেছে। সিপিটা ইউজুয়ালি প্রেজেন্ট করে ফিচার্স অফ রাইট হার্ট ফেলিয়ার নিয়ে, কিন্তু আরসিএমটা প্রেজেন্ট করে ইউজুয়ালি লেফট হার্ট ফেলিয়ার ফিচার্স নিয়ে। এথিওলজি তো এগুলো তোমরা বলতে পাবা, তারপর লিখে রেখেছি যে ইডিওপ্যাথিক হতে পারে সিপি, পোস্ট কার্ডিয়াক সার্জারি হতে পারে, কার্ডিয়াক টিস্যু হতে পারে, রেডিয়েশনের কারণে হতে পারে, টিউবারকুলোসিস, নিওপ্লাজম, এগুলোর কারণে হতে পারে। আর এর বাইরেও কিছু আছে যে ট্রমা, সার্কয়েড, প্যারাসাইট, অ্যাসবেস্টস। এর মধ্যে একটা আছে মুলিব্রি ন্যানিজম, এটা আসলে একটা হেরিডিটারি সিপি, জাস্ট আমি আলাদা লিখে রাখছি। আরসিএম এর যে ক্লাসিফিকেশন দিয়ে দিয়েছি। মোদ্দা কথা হচ্ছে যে
ওই কয়েকটা জিনিস প্রধান, যে তোমার সার্কোইডোসিস, হিমোক্রোমাটোসিস, অ্যামাইলোইডোসিস, হাইপারকিউসিনোফিলিক সিনড্রোম, এই চারটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাই। অন্য ক্লাসিফিকেশন যাই থাক, আমরা খুব বেশি মাথা ঘামাই না। তো বইপত্রে অনেক কথা বলা আছে। ট্রিটমেন্টে যদি আমরা যাই, পেরিকার্ডিয়ে সিপি যদি হয় তাহলে কিন্তু আমাদের পেরিকার্ডিয়েক্টমি হচ্ছে মেইন ট্রিটমেন্ট। যদিও পেরিকার্ডিয়েক্টমি করার আগ পর্যন্ত আমাদের ডায়ালিসিস ব্যবহার করতে হয়, যেটা ফেইলার কন্ট্রোল করার জন্য, ইডিমা কন্ট্রোল করার জন্য, অ্যাসিডিস কন্ট্রোল করার জন্য। তো আর যদি অ্যাক্টিভ ডিউরেশন থাকে তাহলে আমরা ডিগক্সিন এই রোল প্লে করে, খুব বেশি ওষুধের সুযোগ নাই। উল্টা দিকে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এখানে কিন্তু মেইন ট্রিটমেন্ট হিসেবে কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট। এখন ট্রান্সপ্লান্ট তো আর এত ইজি না আমাদের জন্য, যদিও বাইরে কান্ট্রিতে হচ্ছে। তো এখানে আমাদের ওষুধের উপরেই আমরা চালানোর চেষ্টা করি। সেই ওষুধগুলোর মধ্যে ডায়ালিসিসটা হচ্ছে মেইন, কিন্তু সবসময় সতর্ক থাকতে হবে। তার এই ডায়ালিসিস যে ওষুধগুলো করে, প্রত্যেকটা ওষুধেরই যেহেতু এখানে কার্ডিয়াক আউটপুটই কম থাকে, আরো যাতে কমে না যায়। আবার অন্যদিকে এটাও ঠিক, যখন তুমি ইডিমা কমিয়ে দিবা, অ্যাসিডিস কমিয়ে দিবা, কার্ডিয়াক আউটপুট কিছুটা হলেও বাড়বে। সো সবকিছু মিলে জুডিশিয়াস ইউজ অফ ডায়ালিসিস, এসি ইনহিবিটর, এআরবি, বিটা ব্লকার, যেহেতু রেট কন্ট্রোল একটা বিষয়, কারণ এখানে কিন্তু ট্যাকিকার্ডিয়া থাকে। দুই কন্ডিশনে কিন্তু রেট বেশি থাকে, ভলিউম কম থাকে, রেট বেশি থাকে, বিপি কম, ট্যাকিকার্ডিয়া। এবং নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেগুলো আছে, তাদের একটা নেগেটিভ আয়োনোট্রপিক ইফেক্ট আছে। সো এই বিষয়গুলোতে আমাদের একটু সতর্ক থাকা উচিত। যখন প্রয়োজন পড়বে ব্যবহার করার, আমাদের ব্যবহার করতেই হবে, কিন্তু সতর্ক থাকা উচিত। আমাদের সময় অনেক বেশি নিচ্ছি আমরা, আলটিমেটলি শেষ। সাকিব, একটা প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে এরকম একটি জটিল বিষয় এত সুন্দর করে পড়াবার জন্য স্যার। আমার একটা খুবই কঠিন, খুবই কঠিন, এটা চিন্তা করতে পারলে কত কঠিন। একটা জিনিস জানবার ছিল স্যার, সেটি হলো স্যার যে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে স্যার কেন লেফট হার্ট ফেলিউর বেশি, আর কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসে কেন রাইট হার্ট ফেলিউর বেশি? আচ্ছা, আরেকটি বিষয় হলো স্যার, সেপ্টাল ই প্রাইম আর ল্যাটারাল ই প্রাইম দুটো স্যার দুই ডিজিজের দু রকম হয়, তাহলে কি স্যার সেপ্টাল ই প্রাইমটাই আমাদের সেপ্টাল বাউন্সের জন্য দায়ী কিনা স্যার? সেপ্টাল বাউন্সটা আসলে ই প্রাইমের সাথে রিলেটেড না। সেপ্টাল বাউন্সটা হচ্ছে ডায়াস্টোলিক ফ্লো যেটা আছে, এই ফ্লোর সাথে রিলেটেড। অর্থাৎ অ্যাট্রিয়া থেকে যখন ভেন্ট্রিকুলে ব্লাডটা আসে, খেয়াল করো যে আর্লি ডায়াস্টল যখন হয়, সে প্রথমে একটা ধাক্কা দেয়। তো এই ধাক্কাতে সে নিচের দিকে নামে, অর্থাৎ পোস্টে মোশন হয়। এরপর যখন মিড ডায়াস্টল হয়, ডায়াস্টলটা একটা মানে কনসিস্টেন্সি থাকে, তখন এটা ফ্ল্যাট হয়ে যায়, এই সেপ্টাল মুভমেন্টটা ফ্ল্যাট। আবার যখন অ্যাট্রিয়াল কন্ট্রাকশন আরেকটা ধাক্কা দেয়, তখন সে প্যারাডক্সিক্যালি আপওয়ার্ড মুভমেন্ট হয়। অর্থাৎ প্রথমে পোস্টেরিয়র হলো, তারপর ফ্ল্যাট হলো, তারপর একটু উপর দিকে চলে গেল। এইটা হচ্ছে সেপ্টাল বাউন্স। এইটা হচ্ছে ডিউ টু ফিলিং। এটা মাইগ্রেনাল ভেলোসিটির সাথে এর কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত হচ্ছে যে তোর প্রথম প্রশ্ন কি ছিল স্যার? আর ইন্সপিরেশন এক্সপ্রেশনে রেসপিরেশনের সাথে কেন? একটা হচ্ছে যে পেরিকার্ডিয়াম যখন রিজিড, পেরিকার্ডিয়াম তো ইউজুয়ালি একটা স্পেস তৈরি করে হার্টের রোটেশনের জন্য, মুভমেন্টের জন্য, এবং একটা প্রেশারও কিন্তু তৈরি করে, যে এই যে বাইরের সাথে হার্টের কন্ট্রাকশন রিল্যাক্সেশন কেমন হবে, তার একটা প্রেশার কিন্তু মিডিয়া হিসেবে কাজ করে। সো এই জায়গাটা যে দেখা যায় যে পেরিকার্ডিয়াম যখন কনস্ট্রিকশন থাকে, তখন কিন্তু আরভি ডাইলেট করতে পারে। এইটা হচ্ছে প্রধান কারণ। যখন আরভি ডাইলেট করতে পারে, তার মানে কি, সে তো রিজিড। ভেনাস রিটার্ন যেটা, এটা তো আসছে আরভিতে, আরতে। এই যে ভেনাস কনজেশন, সেন্ট্রাল ভেনাস অর্থাৎ সিস্টেমিক ভেনাস কনজেশন, এটা হচ্ছে মোর প্রমিনেন্ট এখানে। সো আমরা ফিচার্সটাও পাচ্ছি রাইট হার্ট ফেলিয়ার, ইডিমা পাচ্ছি, আমরা অ্যাসাইটিস পাচ্ছি, আমরা নেক ভেইন এনগোস পাচ্ছি, অর্থাৎ জেবিবি রেইস পাচ্ছি। উল্টা দিকে আরসিএম যেটা হয়, এইটা বোথ আরভি এবং বোথ এলভি কিন্তু ইনভলভ। কার্ডিওমায়োপ্যাথি যখন, এটা শুধুমাত্র এলভি মায়োপ্যাথি না, টোটাল হার্টের মায়োপ্যাথি, অর্থাৎ এখানে আরভিও ইনভলভ, এলভিও ইনভলভ। সো এখানে দুটো ফিচার্স আমরা পাবো। আরভি রেস্ট্রিকশনের কারণে আমরা ফিচার্স অফ রাইট হার্ট ফেলিয়ার পাবো, আবার এলভি রেস্ট্রিকশনের কারণে আমরা পালমোনারি কনজেশন পাবো। এই হচ্ছে মূল রিজনটা। ধন্যবাদ স্যার, অশেষ ধন্যবাদ।
আর কোনো প্রশ্ন?